তারা যতই আল্লাহর দোয়াই খুদার দোয়াই করে বলুক ইলেকশন দিচ্ছি আমরা, শিডিউল ঘোষণা করছি, তফসিল ঘোষণা করতেছি, এই অবিশ্বাসটা থেকেই যায়। বিএনপি কেও যদি করতে হয়, দেশ বাঁচাতে হয়, বিএনপি কেও তারেক রহমানের কথার পথ ধরে, জনাব তারেক রহমানের কথার পথ ধরে সেই জায়গাতে যাইতে হবে। বিএনপি কে বলতে হবে ৭১ সঠিক ছিল, আর ৭১-এর বিরোধী যারা ছিল তারা ছিল এই দেশের শত্রু। এদের যে চেহারাগুলো আমি দেখি, আগে কোনোদিনই এদের চেহারা দেখি নাই। তবে আমার মনে হয় এরা বোধহয় পাঞ্জাবে অথবা বেলুচিস্তানে অথবা করাচির কোন জায়গায় ছিল। ৫ই আগস্টের পরে এদেরকে ছাড়া হয়েছে এখানে, এটা হলো আমার ধারণা। আমি আপনার আজকে মনটা আমার এইরকম যে ১৬ই ডিসেম্বর আজ থেকে মাত্র ৭ দিন পরে, সেই ১৬ই ডিসেম্বরে পতাকা নাই, গান নাই, কিচ্ছু নাই, মুক্তিযুদ্ধের কোনো অনুষ্ঠান নাই, টেলিভিশনে নাই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সম্ভবত খুব শীঘ্রই ঘোষণা করা হতে যাচ্ছে, যদিও দেশের একটি বড় অংশের মানুষের মাঝে এখনো পর্যন্ত নানান ধরনের সন্দেহ সংশয় নির্বাচন আদৌ হবে কিনা। তারপরেও যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব কতটা পড়বে, আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা এখনো যারা করছেন নানান ভাবে, আকারে ইঙ্গিতে পরোক্ষভাবে, তাদের প্রভাব কতটা থাকবে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আজকে মুক্তিযোদ্ধা, অবশ্য বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, সিনিয়র আইনজীবী এবং এবারও যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান, কোন ধরনের সন্দেহ কি আছে নির্বাচন নিয়ে? অনেকেই নানান ধরনের সংশয় প্রকাশ করছেন, যদিও নির্বাচনের তফসিল খুব শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে বলে এমনটা জানা যাচ্ছে। আপনার কি মনে হয়, কোন ধরনের সংশয় আছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের এই বিশেষ দিনটি, যে দিনটি আমার ৭১-এর মুক্তিযুদ্ধের শেষ যুদ্ধটি আমি করেছিলাম, এই দিনটিতে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, এই কারণে আপনাকে আরো ধন্যবাদ। আমি আমার ওই দিনটির, ওই যুদ্ধটির কথাও বলবো। তবে যে প্রশ্নটা আপনি তুললেন যে নির্বাচনটা কি নিয়ে আপনার শঙ্কা আছে কিনা বা দেশের মানুষের শঙ্কা আছে কিনা, আমি খুব ক্লিয়ারলি বলি, ওই আমাদের গ্রামে একটা কথা আছে, বেঈমানের বাড়ির খাওয়া খাইলে বিশ্বাস, না খাইলে কি এর বিশ্বাস। এই সরকারটাকে কেউ বিশ্বাস করতে চায় না, তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সেই কারণে তারা যে কথাই বলুক না কেন, মানুষের মধ্যে একটা সন্দেহ থেকেই যায়। এটা আমার মধ্যে আছে, বাংলাদেশের মানুষের মধ্যে আছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। কাজে তারা যতই আল্লাহর দোয়াই খুদার দোয়াই করে বলুক ইলেকশন দিচ্ছি আমরা, শিডিউল ঘোষণা করছি, তফসিল ঘোষণা করতেছি, এই অবিশ্বাসটা থেকেই যায়। তারপরেও আমি একজন সিনিয়র নাগরিক হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং যেহেতু আমি বাংলাদেশকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি, যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিলাম, সেই কারণে আমি বলতে চাই, একমাত্র পথ হলো যে কোনো ভাবে হোক একটা ইলেকশন হয়ে যাওয়া। তাহলে আজকের যে ক্রান্তিকালে বাংলাদেশটা আছে, তার চেয়ে একটু বেটার পজিশনে বাংলাদেশটা যাবে। সেটা কি হবে জানি না, আমি আপনাকে বলি, সত্য প্রকাশিত হবে। এটা যতই আপনি চাপা দিয়ে রাখতে চান, ওই যে বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনৈতিক দলগুলো, আমি সবগুলোকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলতে চাই না। আর অন্য রাজনৈতিক দলগুলোকে আমি বাংলাদেশের পক্ষে এত বেশি ক্ষতিকারক মনে করি না, যেটা আমি জামাত ইসলাম সম্পর্কে মনে করি। এরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয়, এরা ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল। এরা ধর্মের নামে ব্যবসা করে। আজকে আমি যা তাদের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী সম্পর্কে যা শুনলাম, তাদের ফিলোসফি সম্পর্কে আজকেও যা আমি দেখলাম, এদেরকে যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা হয়, তাহলে আমার মনে হইতেছে আল্লাহ বোধহয় সাংঘাতিক অখুশি হবে এবং ইসলাম সবচেয়ে ছোট হয়ে যাবে। যেখানে মহিবুল্লাহ বাবনগরীর মতো একজন বিখ্যাত আলেম বলতেছেন যে এদের চেয়ে কাফের ভালো।
জামাতের চেয়ে কাফের ভালো। কাজে আপনি সবকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা এটা ঠিক হবে না। আমি জামাতকে কোনোদিন কোনো কারণে, আজকে নয়, গতকাল নয়, আগামীকাল নয়, আমি এটাকে কোনো রাজনৈতিক দল বা কোনো মানে ধর্মভিত্তিক বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল মনে করি না। আমি মনে করি এই দলটা একটা পাকিস্তান আমলের ভুলের মধ্যে 1941 সনে সৃষ্টি হয়েছিল, ব্রিটিশ আমলে। এরা পাকিস্তানের বিরুদ্ধে ছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এখনো যে ফাইটটা তারা করতেছে এটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই করতেছে। কাজে এইটা মানুষের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি, যারা এই দেশের মানুষকে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে নিয়ে গিয়ে এই দেশে একটা জঙ্গিবাদ কায়েম করতে চায়, ধর্মের নামে যারা ইসলামকে ধ্বংস করতে চায় এবং মানুষকে যারা প্রতারিত করতে চায়। যারা 1971 সনে, এতদিন আমি একা বলতাম, এখন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আরো কেউ কেউ বলছেন যে 1971 সনে যারা লাখ লাখ লোককে হত্যা করেছিল মুক্তিযুদ্ধ করার অপরাধে, আর লাখ লাখ মা বোনকে যারা ধর্ষণ করেছিল, এইটা একটা ইসলাম ভিত্তিক বা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি আপনি বলেন, তাহলে আমি মনে মনে খুব কষ্ট পাব। কারণ আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এইটা হলো একটা রাজাকার এবং আলবদরদের একটা ভবিষ্যৎ দল। মানে এদের পূর্বপুরুষরা রাজাকার আলবদল দালাল ছিল, এখন তারা সেই ফিলোসফিকেই ধারণ করে। এবং আমার মনে হয় যতদিন এরা এই দেশে থাকবে ততদিন এরা 71-এর ফিলোসফিকেই ধারণ করবে। এবং আমি দীর্ঘদিন যাবৎ বলতেছিলাম, যেটা আমার দল খুব বিরক্ত হচ্ছিল, মানুষও খুব বিরক্ত হচ্ছিল, যে এই যে আপনি প্রথমে ইলেকশনের কথাটা জিজ্ঞাসা করতেছেন, ইলেকশনটা মূল কন্ট্রাডিকশন বাংলাদেশে না। দিস ইজ নট দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দ্য পলিটিক্স অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজনীতির প্রধান কন্ট্রাডিকশন কিন্তু ইলেকশন না। বাংলাদেশের রাজনীতির প্রধান কন্ট্রাডিকশন জামাত এই জায়গাতে স্বাধীনতা বিরোধীরা এই জায়গাতে নিয়ে গেছে যে তারা বলতে চায় 71 মুক্তিযুদ্ধ ছিল না, 71 গন্ডগোল ছিল, 71 একটা ভাইয়ে ভাইয়ে একটা ঝগড়া ছিল। 71 কে এমন ভাবে, এমনকি জামাতের একে মৌলানা বলবো কিনা, মানুষ কিন্তু পাইলে পরে ওকে শিক্ষা দিয়ে দিবে, এর নাম বোধহয় ইব্রাহিম। আমি আরে এখন মৌলানাও করতে চাই না। ও বলতেছে যে মুক্তিযুদ্ধের প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট, মুক্তিযুদ্ধের নেতা সবচেয়ে নিকৃষ্ট, মুক্তিযুদ্ধ সবচেয়ে মহাপাপীদের মানে কর্মকাণ্ড। এই যে এই ধরনের রাজাকারের বাচ্চা, আমার মনে হয় তার মার বোধহয় পাকিস্তানে কোথাও বিয়া হয়েছিল 71-এ, সেই লোকটি যারা, এবং যে এসে বলতেছে 16ই ডিসেম্বর হলো কালো দিবস। এবং আপনি শুনলে অবাক হবেন, আমি খবর নিলাম ঢাকা শহরে আগে যখন 16ই ডিসেম্বর আসতো, 1 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার লাখ লাখ পতাকা রাস্তাঘাট পর্যন্ত দোকানে বিক্রি হইতো। এখন আর বাংলাদেশে এইবার আর কোনো পতাকা, স্বাধীনতার পতাকাও বিক্রি হচ্ছে না, পতাকা পাওয়াও যাচ্ছে না। এই যে অবস্থাটা চলতেছে, কাজেই এখন মূল কন্ট্রাডিকশনটা 71টা সঠিক ছিল না 71টা বেঠিক ছিল, এই জায়গাতে হবে বাংলাদেশের আগামী ইলেকশনটা। বিএনপি কেও যদি করতে হয়, দেশ বাঁচাতে হয়, বিএনপি কেও তারেক রহমানের কথার পথ ধরে, জনাব তারেক রহমানের কথার পথ ধরে সেই জায়গাতে যাইতে হবে। বিএনপি কে বলতে হবে 71 সঠিক ছিল, আর 71-এর বিরোধী যারা ছিল তারা ছিল এই দেশের শত্রু। কাজে 71 চাই কি চাই না, এই দুইটার মধ্যে একটা ভোট হবে এবার। মুক্তিযুদ্ধ ভালো নাকি রাজা, এই মানে দালাল আলবদর ভালো? মুক্তিযুদ্ধ ভালো নাকি আলবদর রাজাকার ভালো? এর মধ্যে ডিফারেন্স করে একটা ভোট এ দেশে হবে, আমি বললাম খুব ক্লিয়ার। এবং দ্যাট উইল বি দ্য ফাইনাল ভোট। যে দেশে 71 থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, নাকি 71 বিরোধীরা পূর্ব পাকিস্তান থাকবে, আলবদর রাজাকার থাকবে, এইখানে হবে ডিভিশনটা। খুব ক্লিয়ার কথাটা আমি বললাম। আমি আপনার বক্তব্য মধ্য থেকে দুটো প্রসঙ্গ উঠে এসেছে যে বিষয়ে আমি নিজেই প্রশ্ন করতাম, আপনি নিজেই তুলে নিয়েছেন। তারপরে একটু যদি ক্লিয়ার করতেন, মানে আরো একটু স্পষ্ট করে বলতেন। একটা হচ্ছে আপনি যে বিষয়ে সব সময় সোচ্চার, 71-এর পরাজিত শক্তির বিরুদ্ধে বা তাদের যেই প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনি সরব ফ্রম দ্য বিগিনিং। আর এটি করতে গিয়েই আপনাকে দলের এক ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়েছে, 3 মাসের জন্য সদস্যপদ স্থগিত হলো। এবং আপনি
যেই কথাগুলো বলছিলেন সেটি আপনার দলের চেয়ারপারসন এখন সেটি প্রকাশ্যে আনলেন যে আপনি যার কথা বলছেন জামায়াতে ইসলামী ৭১ কি করেছে তা সবাই জানেন, এটি আপনার দলের চেয়ারপারসন বলেছেন। তাহলে কেন আপনাকে এইভাবে বারবার নানান ধরনের নানান ভাবে আম কঠিন সময়ের মুখোমুখি হতে হলো? বিএনপি হলো একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এতে ঢিলাঢালা রাজনৈতিক সব ইটস এ প্ল্যাটফর্ম। এখানে সব ধরনের লোক আসে, সব চিন্তার লোক আছে, কিন্তু মেইনলি বিএনপি সর্বশেষ গিয়ে চলে একজন মানুষের চিন্তায়। যে মানুষটি দলটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে বলা হয় মেজর জিয়া হিসাবে, যিনি সবচেয়ে বেশি গৌরবান্বিত। আই মেজর জিয়া ডু হিয়ার বা ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, প্রথমে নিজের নামে, পরে বঙ্গবন্ধু নামে, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব। বিএনপি কে কিন্তু শেষ পর্যন্ত এই জায়গাতে দাঁড়ায় এবং আগামীতে ইত্যাদি দাঁড়াতে হবে যে আমরা জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠিত করেছিল এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। যে কারণে তারেক রহমানের যে কথাটা বলছেন এর এই ব্যাপারে, মুক্তিযুদ্ধের ব্যাপারে এবং জামাতের ব্যাপারে আর কোনো সুন্দর কথা হতে পারে না। আমি আপনাকে কথাটা খুব সঠিকভাবে বলি, আমার দল 1 বছর যাবত আমাকে বিভিন্ন ভাবে করছে, আমি এতে কোনো মাইন্ড করে নেই, কারণ আমার সর্বশেষ একটা দুঃসময় গেছে। কারণ যখন রাজাকার আলবদররা আমার সাথে কিছুতেই পারে নাই, আমার নমিনেশন ঠেকাইতে পারে নাই, আমাকে দল থেকে বহিষ্কার করাইতে পারে নাই, যখন আমাকে করতে পারে নাই, তখন ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছে। সেই ভিন্ন পথে আমি যখন খুব একটা অসুবিধাজনক সারা বাংলাদেশের মানুষ যখন মনে করছিল যে আমি খুব অসুবিধায় পড়ে গেছি, তখন কি টোটাল দল আমার পক্ষে দাঁড়াইছে। এই গতকালকে টোটাল দল, আমি সেই কারণে দলের প্রতি, দলের নেতা জনাব তারেক রহমানের প্রতি, মহাসচিবের প্রতি এবং দলের যে আইনজীবীরা, সিনিয়র আইনজীবীরা যারা আমার সঙ্গে গিয়েছেন এবং যাদেরকে যাইতে দেওয়া হয় না, আমি বললে 1000-এর বেশি আইনজীবী যাইতো, কিন্তু 1000-এর বেশি, আমি কথাটা বললাম, কিন্তু সব যেতে চাইছিল সুপ্রিম কোর্টে, কিন্তু যাওয়ার মতো পরিবেশ নেই ওখানে। একটা লিমিটেড সংখ্যক আইনজীবীকে দেওয়া হয়েছে। আমি কথাটা বলে ওই পরে বুঝে, কাজে দল আমার পক্ষেই এখন দাঁড়াইছে, কাজে আমি পূর্বের কথা ভুলে যেতে চাই দলের। এখন আইসিটি প্রসঙ্গ যদি যেহেতু তুললেনই, আপনি আইসিটি প্রসঙ্গ যখন তুললেনই, আমি সেই জায়গা থেকে একটু বলি যে এই ট্রাইব্যুনাল অন্য কোনো অপরাধের বিচারের জন্য তৈরি হয়নি, যুদ্ধ অপরাধীদের জন্য বা ৭১-এ যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। এই কারণে শেখ হাসিনা বিচারটি ওইখানে করার জন্য আপনি বিষয়টি মানেন না, এই ধরনের মন্তব্য আপনার ছিল। কিন্তু এটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে আদালত অবমাননার অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে। সেই আদালতে আপনি হাজির হলেন, আপনি দুঃখ প্রকাশ করেছেন, আবার আদালতও আপনার প্রতি সম্মান প্রদর্শন করেছে আমরা যতটুকু জানলাম। সেই বিষয়ে যদি ছোট্ট করে বলেন কি ধরনের সম্মান প্রদর্শন করলো আর আপনার প্রতিক্রিয়া কেমন ছিল সেখানে? আমি ওই বিষয়টি যেহেতু শেষ হয়ে গেছে আমি বলতে চাই না। আমি আদালতের প্রতি আমি শ্রদ্ধা প্রদর্শন করি। আমি আল্লাহ রসুল ধর্ম, আমার ধর্মের পরেই আমি যেহেতু আদালতে গত ৪৬ বছর যাব, আমি